জঙ্গল সলিমপুরে অবৈধ দখলদারদের তালিকা করা হয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সারা দেশে মাদক, জুয়া ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযানের ঘোষণা। পয়লা মে রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হবে, জানালেন আইনমন্ত্রী। আসামির সর্বোচ্চ শাস্তির আশা সরকারের। হাটের জমে থাকা বর্জ্যের জন্য ইজারাদারদের ওপর দায় চাপালেন দক্ষিণের প্রশাসক। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। স্বাগত ওয়ান বুলেটিনে। আমি সঙ্গীতা ইসলাম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পহেলা মে রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হচ্ছে। এই মামলায় সরকার আসামির সর্বোচ্চ শাস্তি আশা করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। রবিবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সংবিধান সংশোধন কমিটিতে এখনও বিরোধী দল কোনো নাম দেয়নি বলে জানিয়ে আইনমন্ত্রী বলেন, আমরা অপেক্ষায় আছি। মানবাধিকার কমিশন ও গুম কমিশন আইন বিষয়ে সুপারিশ এসেছে, সেগুলো যাচাই বাছাই চলছে বলেও জানান আসাদুজ্জামান। আলহামদুলিল্লাহ, আমরা এক সপ্তাহের মধ্যে চার্জশিট কোন প্রকল্পের জন্য কতটুকু কাজের জন্য টাকা দেয়, প্রথম কিস্তি অথবা চূড়ান্ত কিস্তি। আমরা প্রার্থনা করব সর্বোচ্চ সাজা, বাকিটা আদালত যেটা ন্যায় বিচারের স্বার্থে মনে করবেন সেটাই করবেন। সংবিধান সংশোধনের কমিটিতে বিরোধী দল কোনো নাম দিয়েছে কিনা বা কোনো মতামত পেয়েছেন কিনা এখনো পাইনি। ওনারা বলেছেন এই সামনে সেশনে জানাবেন, আমরা অপেক্ষায় আছি। চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অবৈধ দখলদারদের তালিকা করা হয়েছে। একে সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। সকালে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর পরিদর্শন করে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, সারা দেশে মাদক, জুয়া ও চাঁদাবাজের বিরুদ্ধে অভিযান শিগগিরই শুরু হবে। এ সময় স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক সহ স্থানীয় শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই আলীনগর, জঙ্গল সলিমপুর, এই জায়গাটা আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসীদের এলাকা থাকবে না, অভয়ারণ্য থাকবে না। এর আশেপাশে দুইটা পাহাড় টিলা শ্রেণী আছে, একটা হচ্ছে বেতুয়া আর একটা চা বাগান। এই এরিয়াতেও সন্ত্রাসীদের আনাগোনা আছে বলে আমরা জানতে পেরেছি। এখান থেকেও তাদেরকে উচ্ছেদ করা হবে। তবে সাঁড়াশি এবং যৌথ অভিযানের মাধ্যমে, পরিকল্পিত অভিযানের মাধ্যমে সারা দেশব্যাপী মাদক, সন্ত্রাস, জুয়া এবং চাঁদাবাজি, এই চারটাকে আমরা অ্যাড্রেস করব অত্যন্ত গুরুত্ব সহকারে। এগুলোকে আমরা নির্মূল করার চেষ্টা করব। ইজারাদাররা অস্থায়ী পশুর হাটের বর্জ্য নির্ধারিত সময়ে অপসারণ করেনি। সিটি কর্পোরেশনকেই হাটের বর্জ্য পরিষ্কার করতে হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। তিনি আরও বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না। রোববার ঈদুল আজহার কোরবানির পশু ও হাটের বর্জ্য অপসারণ সংক্রান্ত বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। কোরবানির 11টি অস্থায়ী হাটের বর্জ্য অপসারণ শেষ পর্যায়ে। আপনারা দেখেছেন হাটের ইজারাদাররা শর্ত অনুযায়ী নির্ধারিত সময় বর্জ্য অপসারণ করেননি। জনভোগান্তির রোধে হাটের সমস্ত বর্জ্য আমাদের নিজেদেরই অপসারণ করতে হয়েছে। আমরা ইজারাদারদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা হিসাবে জামানত বাজেয়াপ্ত, কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘোষিত 7 দিনের ছুটি শেষ হচ্ছে আজ। দীর্ঘ ছুটি শেষে সোমবার থেকে আবারও স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরতে সরকারি, বেসরকারি অফিস, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান এবং শেয়ার বাজার কর্মস্থলে যোগ দিতে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। বিভিন্ন জেলা থেকে ট্রেন, বাস ও নৌপথে রাজধানীতে ফিরছে তারা। এতে বাড়ছে রেল স্টেশন, বাস টার্মিনাল ও সদরঘাটের লঞ্চ ঘাটের ব্যস্ততা। ট্রেনের ঢাকায় ফেরা যাত্রীদের কিছুটা ভিড় লক্ষ্য করা গেছে।
ঝড় বৃষ্টির বা কোনো ধরনের ঝুঁকি ছিল না। আমরা খুবই ভালোভাবে যাত্রা করে এসেছি। কেবিনও পেয়েছিলাম, বুক করতে পেরেছিলাম, ইজিলি আমরা আসতেও পেরেছি, কোনো হ্যাসেল হয়নি। ভাড়া যা আছে সবার কাছে জানাচ্ছে, আমাদের কাছে তাই নিচ্ছে। হ্যাঁ, সময় মতো এলাম স্যার, কোনো দুর্ভোগ হয় নাই। কালকের থেকে অফিস, এই জন্য চলে আসলাম, একটু যেহেতু যানজট হবে রাস্তায় চলে আসি, এই জন্য বাচ্চারা স্কুল খোলা তো আজকে সকালে আমরা আসছি, ফুল রাস্তায় ফ্রি। কোরবানির পশুর চামড়া সংগ্রহের সর্বশেষ তথ্য জানাতে রাজধানীর পোস্তা এবং সাভার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সৈকত খান এবং মাহিদুল ইসলাম। আমরা প্রথমেই চলে যাচ্ছি সৈকতের কাছে। সৈকত, পোস্তায় আজ কি পরিমাণ চামড়া এসেছে, এছাড়াও জানাবেন চামড়ার মূল্য নিয়ে সেখানকার ব্যবসায়ীরা কি বলছেন। সঙ্গীত, আমি যদি আপনাকে জানিয়ে রাখি যে কুরবানি যে 3 দিন পর্যন্তই আসলে পোস্তাতে চামড়া সংগ্রহের যে কার্যক্রম এটা আসলে চলমান থাকে। আজকে এরকম কোনো চামড়ার যে আড়তদাররা যে চামড়া কেনার যে বিষয়টি এটা আজকে ছিল না, কিন্তু আপনি যদি আমার পিছনে দেখতে পাবেন যে আসলে চামড়ার মধ্যে যে লবণ দেওয়ার যে বিষয়টি সেটা আজকে এখনও চলমান। আর যেহেতু সরকারের একটি প্রজ্ঞাপন সরকারি বাধ্যতামূলক করে দিয়েছে যে 7 থেকে 10 দিনের মধ্যেই রাজধানী থেকে চামড়াগুলো যে সাভারের ট্যানারিগুলোতে আছে ওগুলোতে হস্তান্তর করতে হবে। তো এখন তারা তাদের এই কার্যক্রমের জন্যই তারা এই লবণ দিয়ে এই প্রক্রিয়াজাত করে চামড়াটি আসলে প্রস্তুত করছে। এবং অপরদিকে আমি যদি আরেকটি জিনিস জানিয়ে রাখি যে এখন গতবারের তুলনায় এবারের যে তাদের লক্ষ্য ছিল যে যতটুকু তারা চামড়া এবার আসলে মজুত করবে, তাদের এবারের যে মজুতের সংখ্যা আসলে তাদের তুলনামূলক তাদের আশা থেকে আসলে অনেকটাই কম। কারণ তারা অভিযোগ করছে যে গতবার এবং যে ব্যবসায়িক যে লেনদেন থাকে ট্যানারি মালিকদের সাথে এটি আসলে ঠিকমতো হওয়ার না কারণে, টাকা অনেক বকেয়া থাকার কারণে, পুঁজি সংকটের কারণে তারা আসলে এবার কাঙ্ক্ষিতভাবে চামড়া কিনে মজুত করতে পারেনি। অপরদিকে চামড়া প্রক্রিয়াজাতকরণের জন্য যে রাসায়নিক দ্রব্য এবং যে লবণ, কাঁচা লবণ এগুলো প্রয়োজন পড়ে, এগুলোর যে দাম বৃদ্ধি এবং রাসায়নিক দ্রব্যের যে দাম বৃদ্ধির কারণ এটি হচ্ছে অন্যতম যে ইসরায়েল আমেরিকার যে যুদ্ধের কারণে যে হরমুজ প্রণালী বন্ধ, রাসায়নিক দ্রব্য বাংলাদেশে আমদানির মাত্রাটা কম এবং একটি প্রবণতা থাকেই যে ব্যবসায়িকরা বিশ্বের অন্য কোনো যুদ্ধ এবং অন্য কোনো যে ক্রান্তির মুহূর্তের মধ্যে এক ব্যবসায়িকতার যে একটি প্র্যাকটিস, এর কারণে আসলে রাসায়নিক দ্রব্যের দাম বৃদ্ধির কারণে তারা এবারে চামড়ার যে মজুতের সংখ্যা পুঁজি সংকটের কারণে এবং বিভিন্ন অন্যান্য সামগ্রিক যে দ্রব্যাদির কারণেই তারা এবারে গতবারের তুলনায় এবার তারা অনেকটাই কম করেছে। এখানকার এক চামড়া ব্যবসায়ীর সাথে আমরা কথা বলি, তাই উনি আমাদেরকে জানান যে তাদের চাহিদা ছিল 5,000-এর বেশি চামড়া সংগ্রহ করার, কিন্তু তা অর্ধেকেরও কম তারা এবার মজুত করতে সক্ষম হয়েছে। তো রাজধানীর পোস্তার যে চামড়ার মজুদের যে আড়তের এখান থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সৈকত, ধন্যবাদ আপনাকে, আপনি থাকুন। এবার আমরা যেতে চাই সাভারে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী মাহিদুল। আজ ট্যানারিগুলোতে কি পরিমাণ কাঁচা চামড়া এসেছে এবং মালিকরা কি সরকার নির্ধারিত দামেই কিনছেন কিনা জানাবেন। ধন্যবাদ সঙ্গীতা। আমি এই মুহূর্তে আছি সাভারের বিসিক চামড়া শিল্প নগরী একটি ট্যানারিতে। এই ট্যানারিতে কিন্তু কিছুক্ষণ আগেও একটা চামড়া এসেছে, সেই চামড়াগুলোতে কিন্তু ট্যানারি মালিকরা রয়েছেন, তারা বিভিন্ন মাদ্রাসা এবং বিভিন্ন মসজিদে কিন্তু তারা আগে থেকে যোগাযোগ করে রেখেছিল, ফলে তারা সেখান থেকে যোগাযোগ করা চামড়াগুলো কিন্তু এখন এই ট্যানারিগুলোতে আসছে। আমরা এই নির্ধারিত মূল্যে আসলে ক্রয় করা হচ্ছে কিনা সেটি জানতে চেয়েছিলাম, কিন্তু সেখানে কোনো ধরনের বিক্রেতা কিন্তু ছিল না। সে কারণে কিন্তু তারা আমাদের এই বিষয়টা কিন্তু আমরা এখন জানতে পারিনি আসলে কি দরে এখানকার চামড়া বিক্রি হচ্ছে। যে এখানকার একটি বিষয় জানিয়ে রাখি, আজকে সকাল থেকে কিন্তু প্রায় 1718টি ট্রাকে প্রায় 5,28,200 চামড়া এখানে প্রবেশ করেছে। এই চামড়াগুলো কিন্তু ট্যানারিতে প্রবেশ করার সাথে সাথে এই ট্যানারির যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানকার যে চামড়ার অপ্রয়োজনীয় অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু কেটে ছিটে সেটার যে লোমগুলো আছে সেগুলো কিন্তু ছাড়ানোর চেষ্টা করছে এবং এই চামড়াগুলোর এই ধরনের এই প্রসেসগুলো শেষ করে কিন্তু এখানকার যে ওয়েট ব্লু যে চামড়া সেটি কিন্তু প্রস্তুত করবে। আমরা এখানকার ট্যানারি মালিকদের সাথে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন তারা কিন্তু আসলে শঙ্কায় রয়েছেন। তারা বলছেন যে সালফার সহ বিভিন্ন কেমিক্যালের দাম বৃদ্ধি পাওয়ায় তারা কিন্তু আসলে হুমকির মুখে রয়েছেন। সঙ্গীতা, মাহিদুল এবং সৈকত, আপনাদের দুজনকেই ধন্যবাদ।
সাভারের ট্যানারি থেকে এবং রাজধানীর পোস্তা থেকে আমাদেরকে জানাচ্ছিলেন চামড়া সংগ্রহের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ওয়ান বুলেটিনে নিচ্ছে একটি বিরতি, সাথে থাকুন। আবারও স্বাগত ওয়ান বুলেটিনে। মানিকগঞ্জের দৌলতপুর ও সদর উপজেলায় আলাদা দুটি ঘটনায় মা ছেলে সহ ৩ জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার দিবাগত রাতে এই হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটে। দৌলতপুরের বাচামারা চরে পারিবারিক বিরোধের জেরে কাপড় ব্যবসায়ী আব্দুল সালামের স্ত্রী আমিনা বেগম ও তাদের ১.৫ বছরের ছেলে আসলামকে হত্যা করা হয়। এ ঘটনায় স্বামী সালাম ও গুরুতর আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দা ও হাতুড়ি উদ্ধার করেছে। অভিযুক্ত নিহতের দেবর ইউসুফ আলী পলাতক রয়েছেন। অন্যদিকে সদর উপজেলার কৃষ্ণনগর এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের হামলায় নিহত হন সজীব। পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। দুই ঘটনারই তদন্ত চলছে এবং জেলা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমরাগাছা ইউনিয়নের ভিন্ন ভিন্ন স্থান থেকে 2 জনের লাশ উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আমরাগাছা ইউনিয়নের বাসিন্দা মৃত নূর মোহাম্মদের ছেলে আব্দুর রশিদকে শনিবার রাত প্রায় 11টার দিকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। পরে ভোরে নেহালিয়া মাদ্রাসার পাশের মক্তবখানা এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। অন্যদিকে একই এলাকায় মোহাম্মদ কালু মিয়ার ছেলে সাগর হত্যার অভিযোগ পাওয়া গেছে। তার মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যার কারণ ও এর সঙ্গে কারা জড়িত তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। বাড়ির ছাদে, বারান্দায় কিংবা আঙিনায় যদি বাগান থাকে তাহলে 10% হোল্ডিং ট্যাক্স মওকুফ। 2016 এবং 2020 সালে এমন ঘোষণা দিয়েছিলেন তৎকালীন 2 সিটি কর্পোরেশনের মেয়র। নাগরিক সুবিধা দেবার এমন ঘোষণার প্রায় 10 বছর পার হলেও এর বাস্তবায়ন হয়নি। তৈরি হয়নি ছাদ বাগানের সুনির্দিষ্ট নীতিমালাও। এমনকি দায়িত্বপ্রাপ্ত বর্তমান কর্মকর্তাদের কাছেও নেই এ নিয়ে সুনির্দিষ্ট তথ্য। অপরিকল্পিত নগরায়ন রাজধানী ঢাকা। স্বল্প জায়গায় বিপুল সংখ্যক মানুষের বসতি। ফলস্বরূপ সময়ের আবর্তে সবুজের জৌলুসা হারিয়ে বিমর্ষ শহরে পরিণত হয়েছে এই ঢাকা। জরাজীর্ণ এ নগরে সবুজায়নের কিছুটা ছোঁয়া পেতে বাড়ির ছাদে বাগান করেছেন অনেকে। পরিচর্যা আর যত্নে শখের বাগানকেই করে তুলেছেন নানা রকমের ফল ফুলের যোগান হিসাবে। বাড়ির ছাদে, বারান্দায় কিংবা আঙিনায় বাগান করলেই 10% কর মওকুফ করা হবে। 2016 সালের 3 জুন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র সাইদ খোকন এমন ঘোষণা দিয়েছিলেন। 2020 সালের 25 অগাস্ট একই ঘোষণা দিয়ে জনগণের করতালি পেয়েছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তৎকালীন নগরপিতা আতিকুল ইসলাম। তবে এটি কেবল ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে, বাস্তবায়ন হয়নি। বনশ্রীর বাসিন্দা জেবা আহমেদ শখের ছাদ বাগান গড়ে তুলেছেন প্রায় 12 বছর আগে। নাগরিক সুবিধা পেতে 10% কর মওকুফের আবেদন করতে গেলে খালি হাতেই ফিরে আসতে হয় তাকে। এখন পর্যন্ত আমরা যে হোল্ডিং ট্যাক্সটা দিয়ে যাচ্ছি বাড়ির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা কখনোই এই সুবিধাটা ভোগ করতে পারিনি। তারা বলে এই ঘোষণাটা শুধুমাত্র মৌখিকভাবেই হয়েছে। একই কথা জানান উত্তরার বাসিন্দা মায়া আলমগীর। শখে ছাদের একাংশ করেছেন সবুজায়ন, কিন্তু কর ছাড়ের সুবিধা পাননি। উত্তরার অফিস থেকে আমাকে বলা হয়েছে যে এটা 1 বছর কার্যকর হয়েছিল, তারপরে আর এটা হয়নি। নাগরিককে কখনো গিনিপিগ বানানো উচিত না। না পাওয়ার সুরে সুর মিলিয়েছেন এমন অনেকেই। বলেছেন রাজনৈতিক ব্যক্তিত্বদের দেয়া এসব প্রতিশ্রুতি কেবল বুলি আওড়ানো। কোন ছাদে বাগান আছে বা নাই এরকমও তারা কিন্তু কোনো মাঠ পর্যায়ে কোনো পর্যবেক্ষণ তারা করে নাই। ছাদ বাগান করলে
একটা সুবিধা পাওয়া হবে, সেটা জাস্ট ঘোষণা দিয়ে আমি বসে থাকলাম, বাস্তবায়ন করলাম না, তো সেখানে কিন্তু আমাদের নাগরিকদের সেই সম্মানটা দেওয়া হয় না। দীর্ঘদিন নাকি ডায়ালগ হয়েছে, আমি এতদিন যাবৎ এটা নিয়ে কাজ করি, কোনো ডায়ালগে আমি নিজে অনেকবার চেষ্টা করেছি ডায়ালগগুলিতে থাকার জন্য, কিন্তু আমরা এই ডায়ালগে যেতে পারি না, কিন্তু আমার তো অবজারভেশন আছে। 10% কর মওকুফের বিষয়টির অগ্রগতি জানতে 2 সিটি কর্পোরেশনে যায় চ্যানেল ওয়ান। কথা হয় বর্তমান প্রশাসক এবং প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে, কিন্তু কেউই এ বিষয়ে সঠিক তথ্য দিতে পারেননি। যিনি প্রশাসক ছিলেন আমার আগে, উনি মনে হয় 10% কমিয়ে এনে 5% কথা বলেছিলেন। এটা তো মন্ত্রণালয় থেকে হয়তো বা অ্যাপ্রুভাল হয় নাই, কিংবা এই বিষয়টা একটা আছে, অ্যাপ্রুভাল না হলে তো কাজ করা যায় না। ট্যাক্সের যে বিষয় মৌকুফের কথা বলেছেন সেটি আমার জানা নেই, বা এটি লিখিতভাবে কোনো পরিপত্র বা আদার কোনো সিটি কর্পোরেশন তরফ থেকে কোনো ডিক্লারেশন আছে কিনা সেটাও আমাকে দেখতে হবে। দীর্ঘদিন ধরে পরিবেশ নিয়ে কাজ করছে গ্রিন সেভার্স। 2023 সালে তাদের গবেষণার সূত্র বলছে ঢাকায় ছাদ বাগান করার মতো ভবন আছে প্রায় 6 লাখ, কিন্তু বাগান আছে মাত্র 3% ভবনে। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন গাছ লাগালেই ছাদ বাগান হয় না, এর জন্য একটি সুনির্দিষ্ট কাঠামো এবং নীতিমালা প্রয়োজন, অথচ স্থানীয় সরকার মন্ত্রণালয় সেই উদ্যোগও নেয়নি। এটি বাস্তবায়ন করতে গেলে আপনাকে ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক করতে হবে, আপনাকে একটা মডেল ডেভেলপ করতে হবে, একটা নীতিমালা ঠিক করতে হবে। সরকার আসলে বা স্থানীয় প্রশাসনগুলো আসলে এই উদ্যোগগুলো নেয়নি। স্থানীয় সরকার মন্ত্রণালয় জিনিসটাকে জাস্ট একটা মিটিংয়ের শেষে একটা বক্তব্য বা মিডিয়াতে একটা চটকদারি একটা বিষয় তৈরি করার জন্য বলা হচ্ছে, কিন্তু কেউই পুরো বিষয়টা নিয়ে গভীরভাবে কাজ করছে না। সংশ্লিষ্টরা বলছেন রাজনৈতিক অঙ্গনে নির্বাচিত প্রতিনিধিরা কেবল মানুষের আস্থা অর্জনে নানা প্রতিশ্রুতির ছক কষেন, আর ক্ষমতার বদল হলে আড়াল হয় সেই প্রতিশ্রুতির বয়ান। ছক বদলের এই জালে কেবল আটকে যায় সাধারণ মানুষের প্রত্যাশা। বর্তমান সরকার কি এই বিষয়গুলোতেও নজর দেবেন, নাকি নতুন কোনো প্রত্যাশার বুননে আটকে যাবে নাগরিক সমাজ? সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা। ওয়ান বুলেটিনে নিচ্ছি আরও একটি বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত ওয়ান বুলেটিনে। ভারতের রাজধানী দিল্লিতে ধসে পড়েছে একটি 5তলা বাণিজ্যিক ভবন। সাকেত মেট্রো স্টেশনের কাছে সাইদুল আজাব এলাকার ওয়েস্টার্ন মার্গে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ভবন ধসের পর পুরো এলাকা মুহূর্তের মধ্যে পরিণত হয় ধ্বংসস্তূপে। এ ঘটনায় এখন পর্যন্ত 12 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এখনও ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করছে দুর্যোগ মোকাবেলা বাহিনী সহ একাধিক সংস্থা। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ধসে পড়া ভবনটিতে একটি মেডিকেল কোচিং ইনস্টিটিউট, কয়েকটি ক্যাফে ও কর্পোরেট অফিস ছিল। ভবনটির 3য় তলায় বেশ কিছুদিন ধরে নির্মাণ কাজ চলছিল। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা 7:45টার দিকে হঠাৎ পুরো ভবনটি ধসে পাশের একটি অস্থায়ী টিনের ছাউনি দেওয়া ক্যান্টিনের উপর পড়ে। এ সময় ওই ক্যান্টিনে বহু শিক্ষার্থী রাতের খাবার খাচ্ছিলেন। দক্ষিণ দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার জানান, খবর পাওয়ার মাত্র 3 মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ভবনটির মালিকানা কার ছিল, ভবন নির্মাণের জন্য যথাযথ অনুমতি নেওয়া হয়েছিল কিনা এসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। আমেরিকার গ্রিন কার্ড পেতে ইচ্ছুক অধিকাংশ অভিবাসীকে নিজ দেশে ফিরে আবেদন করতে হবে বলে কদিন আগেই ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। তবে সপ্তাহ না পেরোতেই সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে আমেরিকা। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের এক মুখপাত্রের বরাতে নিউ ইয়র্ক টাইমস জানায়, গ্রিন কার্ড প্রত্যাশী সব অভিবাসীকে আবেদনের জন্য নিজ দেশে ফিরে যেতে হবে না। বিশেষ বিশেষ ব্যক্তির ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে। নাম প্রকাশ না করার শর্তে ওই মুখপাত্র বলেন, আগের সিদ্ধান্তটি ছিল কিছু কর্মকর্তার একচ্ছত্র ক্ষমতার স্মারক। যারা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অতিরিক্ত সময় অবস্থান করছেন, কিংবা যেসব দেশের নাগরিকরা সরকারি সুযোগ সুবিধার উপর বেশি নির্ভরশীল, মূলত তারাই এই নীতির আওতায় পড়বে। নতুন এই সিদ্ধান্তকে ট্রাম্প প্রশাসনের একটি ইউ-টার্ন হিসেবে বর্ণনা করেছে নিউ ইয়র্ক টাইমস। এই ছিল ওয়ান বুলেটিনে। একটু পরেই দেখবেন খেলার বুলেটিন। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।